আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং সুস্থ আছো। আজকে তোমরা শুনবে মোস্টলি 3টি ঘটনা, এবং 3টি ঘটনাই একদম জমজমাট হতে চলেছে, তোমরা জানোই। আর এখনকার ঘটনাগুলো তো জাস্ট জমে যাচ্ছে। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো তোমরা আর দেরি করো না, ভূতের রাজ্যে পাড়ি দেওয়ার জন্য সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। আমরা এখন পাড়ি দেব ভূতের রাজ্যে। আর হ্যাঁ, অবশ্যই হেডফোনটা লাগিয়ে নিও কিন্তু, তাহলে অনেক ছোট ছোট ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা শুনতে পাবে, যেটাতে তোমাদের ঘটনা শোনার এক্সপিরিয়েন্স আরও বাড়িয়ে দেবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনিমেষ। আমার বাড়ি নদিয়ার একটা ছোট্ট গ্রামে। আমি তোমার ভৌতিক কথা পরিবারে অনেক দিন ধরেই আছি, কিন্তু কখনো ভাবিনি তোমাকেও একদিন এমন একটা ঘটনা লিখে পাঠাতে হবে। এটা প্রায় 2 বছর আগের ঘটনা, যেটা এখনও ভাবলে শরীর কেঁপে ওঠে। আমি সেদিন একেবারের জন্য বুঝিনি আমি কি দেখতে যাচ্ছি, বা আমি সেই রাতটা বেঁচে ফিরব কি না। আমাদের গ্রামটা একদম শান্ত। চারপাশে ধান ক্ষেত, একটা ছোট্ট নদী বয়ে গেছে পাশে, আর তার ওপারেই পুরনো শ্মশান। ছোটবেলায় আমরা ওই দিকটায় যেতাম না। বড়রা বলতো ওখানে নাকি জ্যোৎস্না রাতের আত্মারা ঘোরে। আমি এসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন বুঝেছিলাম অন্ধকারের মধ্যে কতটা অদৃশ্য জগৎ লুকিয়ে থাকে। সেদিন বিকেলে আমি আর আমার বন্ধু তন্ময় মাঠে গিয়েছিলাম মাছ ধরতে। সারাদিন আকাশে ঘন মেঘ ছিল। সন্ধ্যের পর বৃষ্টি নামলো টুপটাপ করে। বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে পড়েছিল। তন্ময় বলল, চল না একটু শ্মশানের দিকটায় যাই, শুনেছি সেখানে নাকি একটা পুরনো পুকুর আছে, সেখানে বড় বড় মাছ থাকে। আমি প্রথমে মানা করেছিলাম, কিন্তু ও জোরাজুরি করলো। শেষে গেলাম। হাতে টর্চ ছিল, কিন্তু আলোটা ছিল খুব দুর্বল। শ্মশানের দিকে যেতে যেতে দেখি আশেপাশের শব্দগুলো একে একে মিলিয়ে যাচ্ছে। কুকুরগুলো হঠাৎ চুপ করে গেল, বাতাস থেমে গেল, এমনকি পাতার মড়মড় শব্দটাও বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা আমাদের নিঃশ্বাসের শব্দে থেমে আছে। আমরা পুকুরটার কাছে পৌঁছে দেখি জল কালো হয়ে আছে। টর্চের আলো পড়েও ভেতরটা দেখা যাচ্ছে না। হঠাৎ তন্ময় বলল, দেখ অনিমেষ, ওটা কি? আমি তাকিয়ে দেখি পুকুরের মাঝখানে যেন একটা মানুষের মতন কিছু দাঁড়িয়ে আছে, জল কোমর পর্যন্ত, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। ও হালকা হালকা হাত নাড়ছে, যেন আমাদের দিকে ডাকছে। আমি বললাম, চল চল ফিরে যাই, এসব ঠিক না। তন্ময় বলল, আরে দাঁড়া না দেখি, হয়তো কেউ পড়ে গেছে। ও টর্চ নিয়ে এগোতেই দেখি আলোটা নিজের থেকেই নিভে গেল। আমি ঘাবড়ে গেলাম। হঠাৎ চারপাশে একরাশ ঠান্ডা হাওয়া বইল। মনে হচ্ছিল কে যেন কানের কাছে ফিসফিস করে বলছে, এইদিকে শোনো। আমি তন্ময়ের হাত টানতে গেলাম, কিন্তু তখন পুকুরের ধারে দাঁড়িয়ে কেমন অসাড় হয়ে গেছে। হঠাৎ দেখি পুকুরের দিক থেকে একটা হাত উঠে এলো, একেবারে কালো, জল থরথর করছে তার গায়ে, আর তার হাত তন্ময়ের পা ধরে টানতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম, তন্ময়, তন্ময়! তারপর ঝাঁপিয়ে পড়ে ওকে টানতে লাগলাম, কিন্তু যত টানি তত ওর শরীরটা জলের দিকে যাচ্ছিল। একসময় মনে হলো ও যেন কিছু একটা বলছে নিচু গলায়, দেখছে, ও দেখছে। আমি হঠাৎ দেখি আমার টর্চটা একা একা জ্বলে উঠল। আলোটা পড়ল পুকুরের মাঝখানে। সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, একেবারে ভেজা চুল, গায়ে নোংরা শাড়ি, চোখ দুটো একেবারে সাদা। আমি দেখেই জমে গেলাম। ও ধীরে ধীরে আমার দিকে হাঁটতে লাগলো, কিন্তু ওর পা পুকুরের জলের ওপর দিয়ে হাঁটছে। কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। আমি হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে তন্ময়কে টানতে টানতে ফেলে দিলাম ঘাসের ওপর, আর নিজের চোখ বন্ধ করে চিৎকার করলাম, দূর হও! পরের মুহূর্তে একটা বজ্রপাত হলো। আলোটা চোখ ধাঁধিয়ে দিল। আমি চোখ খুলে দেখি তন্ময় নেই।
পুকুর ফাঁকা আর চারপাশে নীরবতা। আমি পাগলের মতো চিৎকার করতে করতে গ্রামে দৌড় দিলাম। বাড়ির লোকজন বেরিয়ে এলো, সবাই মিলে গেল পুকুরের দিকে, কিন্তু তন্ময়কে পাওয়া গেল না। সকাল পর্যন্ত খোঁজার পর পুকুরের এক পাশে ওর জুতোটা পাওয়া গেল, আর জলের ওপরে কিছুক্ষণ ধরে ভেসেছিল একটা নোংরা শাড়ির টুকরো। এরপর ওর দেহ আর কখনোই পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলতো ওই পুকুরে এক মহিলা অনেক বছর আগে আত্মহত্যা করেছিল। আজও কেউ ওই সময়টা ওইদিকে যায় না। পরে দিনের বেলা অনেক খোঁজাখুঁজির পরেও সেই পুকুরে ওকে আর পাওয়া যায়নি। ও বলতে গেলে একেবারে গায়েব হয়ে গেল। আমি কয়েক মাস অমিতদা ঘুমোতে পারিনি। রাতে চোখ বন্ধ করলেই মনে হতো ভেজা চুলের একটা মুখ আমার পাশে দাঁড়িয়ে আছে। অনেক বছর কেটে গেছে। এখন আমি বাইরে কাজ করি, কিন্তু যখনই ছুটি পাই আর গ্রামে যাই, কিন্তু ওই দিকটায় যেতে পারি না। সে জায়গাটা এখনও আগাছায় ভরা, কেউ চাষ করে না। রাতে ওদিক থেকে কেমন একটা ভিজে কাপড়ের গন্ধ আসে, যেন কেউ জল থেকে উঠে দাঁড়ায়। অমিতদা, আমি জানি না তুমি অনেক ঘটনায় হয়তো শুনেছ বা বলেছ সবাইকে, কিন্তু এটা আমি নিজের চোখে দেখেছি। তন্ময়কে আজও পাওয়া যায়নি, কিন্তু মাঝে মাঝে গ্রামের লোক বলে গভীর রাতে কেউ যেন পুকুরের ধারে বসে থাকে, টর্চের মতো আলো জ্বেলে ওঠে আবার নিভে যায়, আর সেই পাশে দেখা যায় একটা ছায়া। অমিতদা, এই ছিল ঘটনা। পরে যেগুলো বললাম যে এখনও দেখা যায়, তবে আমি এখনও দেখিনি। এটা গ্রামের লোকের কথা। এটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না, তবে আমি যা দেখেছি সেটার এক শিকেও মিথ্যে নয়। আশা করছি তোমার ভালো লাগবে এবং তুমি সবাইকে পড়ে শোনাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু কনফিউশনে আছো, তাদেরকে বলবো একদম দেরি করো না, ঘটনা একবার শেয়ার করেই দেখো, তোমাদের দারুণ এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শুভজিৎ, তোমার চ্যানেলের নিয়মিত দর্শক। দাদা, আমি খুব বাস্তববাদী মানুষ। এসব ভূত প্রেত আমি কোনোদিনই বিশ্বাস করতাম না, কিন্তু যেটা আমার জীবনে ঘটেছিল সেটা এমন কিছু যা কাউকে না বললে ভালো হতো। তবুও মনে হলো তোমার ভৌতিক কথা পরিবারের সঙ্গে ঘটনাটা ভাগ করে নিই, কারণ আমি এখনও পর্যন্ত রাতে ঠিকমতো ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলে কখনো কখনো মনে হয় আবার সেই দৃশ্যটা সামনে ভেসে উঠছে। ঘটনাটা 2017 সালের নভেম্বর মাসের। তখন ঠান্ডা পড়ে গেছে ভালোই। সন্ধেবেলা ঘন কুয়াশা নামতে শুরু করেছিল। আমি তখন একটা ছোট্ট কন্ট্রাক্টর ফার্মে কাজ করতাম। অফিস থেকে ফিরতে ফিরতে মোটামুটি রাত 9টা বাজত। আমার সঙ্গে ছিল পার্থ, ও আমার সহকর্মী ও বন্ধু। আমরা প্রায়ই শর্টকাট ধরে রেল লাইনের ধার দিয়ে হেঁটে ফিরতাম, কারণ ওই দিকটা দিয়ে গেলে প্রায় আধ ঘন্টা বাঁচে। ওই লাইনটার দুপাশে ছোট ছোট ঝোপঝাড়, মাঝখানে কিছু গাছ, আর দূরে একটা পুরনো গুদাম ঘর। আমরা আগেও বহুবার ওই রাস্তায় গিয়েছি, তাই তেমন কোনো ভয় বা অস্বস্তি লাগেনি। সেদিনও গল্প করতে করতে হাঁটছিলাম। বাতাসে ঠান্ডার সঙ্গে একটা অদ্ভুত কুয়াশার গন্ধ। দূরে কোনো এক জায়গায় মনে হলো কেউ কাঠ পোড়াচ্ছে। সেই পোড়া গন্ধ ভেসে আসছে। পার্থ বলল, দেখছিস আজ কুয়াশাটা বেশ ঘন। আমি মাথা নাড়লাম, কিন্তু তখনও জানতাম না এই কুয়াশার আড়ালে কি লুকিয়ে আছে। প্রায় 10 মিনিট হাঁটার পর দেখি সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে রেল লাইনের ধারে। আলো খুব কম ছিল, তাই ঠিক বোঝা যাচ্ছিল না, তবে গায়ে সাদা কিছু পরা। আমি ভাবলাম হয়তো কোনো যাত্রী বা গ্রামের লোক, কিন্তু পার্থ থেমে গেল। বলল, এই টাইমে কে দাঁড়িয়ে আছে ওখানে? আমি তাকাতেই দেখি লোকটা নড়ছে না, একদম যেন জমে গেছে। হাওয়ায় তার পোশাকের একটাও কণা নড়ছে না। আমি একটু অস্বস্তি বোধ করলাম। বললাম, চল না অন্য রাস্তা ধরি। কিন্তু পার্থ হেসে বলল, তুই তো একদম বুড়োদের মতো কথা বলিস, ওইসব কিছু না, বলে সামনে এগিয়ে গেল। আমি বাধ্য হয়ে পেছনে পেছনে হাঁটতে লাগলাম, কিন্তু যত এগোচ্ছি তত বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল আছে। কারণ বাতাস মনে হচ্ছে একদম থেমে গেছে, যেন চারপাশটা মৃত্যুপুরী।
এমনকি আমাদের পায়ের আওয়াজও যেন গিলে নিচ্ছে কুয়াশা। প্রায় 30 গজ দূরে গিয়ে হঠাৎ দেখি সেই লোকটা রেল লাইনের ওপরে উঠে দাঁড়ালো। মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, আর শরীরের ভঙ্গি এমন যেন ওর শরীরে কোনো হাড় নেই। আমি থেমে গেলাম, বললাম, পার্থ চল ফিরে যাই, এখানে থাকাটা ঠিক না। কিন্তু দাঁড়িয়ে বলল, এই কে ওখানে, কে? কোনো সাড়া নেই। আবার বলল, এই শুনছিস কিরে? তখন লোকটা ধীরে ধীরে মাথা তুলল। আমি যেটা দেখলাম সেটা কোনোদিনও ভুলতে পারবো না। মুখটাই নেই, কেবল কালো ফাঁকা জায়গা, যেন মুখটাই কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি ঠান্ডা ঘামে ভিজে গেলাম, শরীরের রক্ত যেন জমে গেল। পার্থ কিছু বলতে পারছিল না। হঠাৎ সেই মুখহীন লোকটা আমাদের দিকেই আসতে শুরু করলো, কিন্তু ওর পা রেল লাইনে ছোঁয় না, সামান্য ওপরে ভাসছে, যেন বাতাসে হেঁটে আসছে। আমি চিৎকার করে বললাম, চল চল পালা। কিন্তু পার্থ যেন অবশ হয়ে দাঁড়িয়ে আছে, ওর মুখ শুকিয়ে গেছে, চোখ বড় বড়। আমি ওর হাত টানলাম। ঠিক তখনই দূরে ট্রেনের আলো দেখা গেল, ট্রেনের হুইসেল কানে বাজছে। কিন্তু আমি দেখলাম মুখহীন সেই ছায়াটা থেমে গেছে। তারপর ধীরে ধীরে পার্থর দিকে তাকিয়ে ওর মাথার উপর হাত তুলল। আমি টানতে যাচ্ছিলাম, কিন্তু পার্থ তখন এক অদ্ভুত কণ্ঠে বলল, শুভ, শুভ দেখ, বলে ধপ করে পড়ে গেল ট্র্যাকে। আমি ভয়ে চিৎকার করে দৌড়ে পালালাম। কুয়াশার মধ্যে আলো ফুটে ট্রেন এগিয়ে আসছে। আমি হোঁচট খেতে খেতে লাইনের পাশে গিয়ে পড়লাম। ট্রেনটা ছুটে গেল, আর আমি চোখ বন্ধ করে কান ঢেকে বসে রইলাম। কয়েক সেকেন্ড পর সব শান্ত। আমি ধীরে ধীরে মাথা তুললাম, দেখি ট্রেন চলে গেছে। বাতাসে শুধু একটা পোড়া গন্ধ আর রক্তের ধাতব গন্ধ। আমি আলো জেলে দেখি পার্থ নেই, শুধু রেল লাইনের উপরে রক্তের দাগটা আটকা। আমি হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরলাম, কোনোভাবে রাতটা কাটালাম। পরের দিন পুলিশ এলো। ওরা বলল এর দেহের কিছু অংশ ট্রেনের নিচে পাওয়া গেছে, কিন্তু মাথাটা কোথাও নেই। আমি কিছু বলিনি, কিন্তু জানতাম যেটা আমি দেখেছি সেটা মানুষ নয়। কয়েকদিন পর অফিসের এক লোক বলল, তুমি জানো ওই লাইনে আগেও এরকম হয়েছে। এক মেয়ে আত্মহত্যা করেছিল, মাথাটা পাওয়া যায়নি। আমি শুনে হিম হয়ে গেলাম। সেই রাত থেকে আমি একা বের হইনি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় অমিতদা। প্রায় 2 সপ্তাহ পর এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে শুনলাম কেউ ডাকছে, শুভজিৎ, শুভজিৎ ওঠ। আমি চমকে উঠে বসে পড়লাম। জানলার বাইরে তাকালাম। বাইরে ঘন কুয়াশা, দূরে ট্রেনের হুইসেল বাজছে। মনে হলো কোথাও থেকে পায়ের শব্দ আসছে, টক টক টক। আমি জানলার কাছে মুখ এনে তাকালাম। তখনই দেখি সেই মুখহীন ছায়াটা রেল লাইনের পাশে দাঁড়িয়ে, আর তার পাশে পার্থ। পার্থর চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি চেঁচিয়ে উঠতেই তারা মিলিয়ে গেল। পরের দিন অফিসে গিয়ে জানলাম আগের রাতে ওই জায়গা দিয়ে একটা ট্রেন যাওয়ার সময় চালক নাকি কাউকে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু ট্রেনটা থামায়নি। তারপর থেকে সত্যি কথা বলতে আমি অসুস্থ হয়ে পড়লাম। মাথায় একটানা সেই ছবি ঘুরত। একদিন সাহস করে আমি আবার গেলাম ওই জায়গায় দুপুরে। সেখানে গিয়ে দেখি রেল লাইনের ধারে এখনও রক্তের শুকনো দাগ, আর ঝোপের ভেতরে একটা মহিলার ভাঙা চুড়ি পড়ে আছে। গ্রামের এক বৃদ্ধ বলল, বাবু ওখানে যেও না, ওই মেয়েটা ট্রেনের নিচে কাটা পড়েছিল। তারপর থেকে ওই আত্মা ওইখানে ঘুরে বেড়ায়, ওখানে কেউ যায় না। আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা ভয় কাজ করছিল। সেদিন ফিরলাম, কিন্তু রাতে আবার সেই স্বপ্ন। পার্থ দাঁড়িয়ে বলছে, তুই ফিরলি না কেন? তারপর দেখি মুখহীন ছায়াটা ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি ঘেমে জেগে উঠি। দেখি জানলা খোলা, বাইরে যেন কারো ছায়া নড়ছে। সেই থেকে প্রতি রাতে একই জিনিস, ট্রেনের হুইসেল, কুয়াশার মধ্যে ফিসফিসানি, কেউ আমার নাম ধরে ডাকে, শুভজিৎ দাঁড়া। আমি ঘর থেকে বের হই না, কিন্তু কখনো কখনো দরজার ফাঁক দিয়ে দেখি একটা ছায়া মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। একটা দিন ঠিক করলাম এবার শেষ করে দিব সব। আমি গেলাম ওই জায়গায়, হাতে গঙ্গা জল নিয়ে।
বিকেলে গিয়েছিলাম, সূর্য ডুবে যাচ্ছিল। লাইনের ধারে বসে ওর জন্য প্রার্থনা করছিলাম। তখনই হঠাৎ পেছন থেকে বাতাসে কারোর নিঃশ্বাসের আওয়াজ পেলাম। আমি সেখান থেকে চলে আসার চেষ্টা করলাম, কিন্তু পা যেন মাটিতে আমার আটকে গেছিল। হঠাৎ মনে হলো সেই নারী মূর্তি কোথাও থেকে এসে আমার সামনে উদয় হলো। আমি আর পারিনি, সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল দেখি আমি হাসপাতালের বিছানায়। ওখানে লোকজন বলছে আমি নাকি লাইনের ধারে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কেউ ট্রেন আসার আগেই দেখে ফেলায় বেঁচে গিয়েছি। আমি এখন বিশ্বাস করি রেল লাইনগুলো শুধু লোহা আর কাঠের নয়, এর নিচে জমে আছে কত আত্মার চাপা কান্না, যারা মুক্তি পায়নি। সবাইকে সাবধান করে দিও, রাতের রেল লাইন দিয়ে যেন কেউ একা না যায়, কারণ কখন যে কে কার নাম ধরে ডাকবে আর কার সাথে যে কী ঘটে যাবে সেটা কেউ জানে না। আমি আজও বেঁচে আছি, কিন্তু বলতে গেলে আমার ভেতরটা সেই রাতেই মরে গেছে। আমি জানি না কতদিন পর্যন্ত টিকব বা কতদিন পর্যন্ত এই কথাটা আমার ভেতরে থাকবে, কিন্তু সেদিনের সেই ঘটনাটা আমাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। দাদা, এই ঘটনাটা যদি তোমার ভালো লাগে আর তুমি যদি চাও যে পড়ে শোনাবে, আমাকে অবশ্যই একটু মেসেজ করে দিও যাতে আমি ঘটনাটা শুনতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। আর রেল লাইনের ঘটনা যে কতটা ডেঞ্জারাস হয় সেটা তো আমরা জানি, কারণ রেল লাইনের ঘটনা আমাদের এই পরিবারে প্রচুর আছে। আর আমাদের এই পরিবারের সবথেকে বেশি যে ভিউজগুলো আছে সেগুলো এই রেল লাইনের ঘটনাতেই আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সত্যি সাবধানে এইসব রেল লাইন দিয়ে চলাফেরা করো রাতের বেলায়। অনেকে হয়তো বলবে যেগুলো বিশ্বাস হয় না, তবে আমি বলবো যে বিশ্বাস করা বা না করা সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না বা যাদের বিশ্বাস হয় না, তারা এগুলোকে শুধুমাত্র এন্টারটেইন হওয়ার জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মৃন্ময়, নদিয়ারই বাসিন্দা। 3 বছর আগে যে কালীগাছের ঘটনার কথা তোমাকে লিখেছিলাম, সেই ঘটনাটা তো তুমি শুনিয়েছিলে। এখন আমি লিখছি সেই ঘটনার পর যা ঘটেছিল, যা আমি কাউকে কখনো বলতে পারিনি, কারণ বললে হয়তো সবাই পাগল ভাবত। কিন্তু আমি জানি আমি যেটা দেখেছি সেটা বাস্তব, একদম হাড় হিম করা বাস্তব। কালীগাছের সেই রাতের পর আমি কোনোদিনও আগের মতো মানুষ থাকিনি অমিতদা। তখন থেকে আমার জীবনে এক অদ্ভুত অভিশাপ লেগে গেছে, যা আমি চাইলেও মুছতে পারছি না। সেই ঘটনার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, শরীর দুর্বল, মাথায় হালকা জ্বর, রাতে ঘুম হতো না। চোখ বন্ধ করলেই গাছের সেই লালচে দাগ, সেই ফিসফিসানি কানে বাজত। আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল নাইট টেরর, মানে নাকি মানসিক ভয়। কিন্তু আমি জানতাম এটা মানসিক কিছু না, কারণ আমি রাতে চোখ খুলে দেখতাম জানলার বাইরে গাছের ছায়া দুলছে, অথচ আমাদের বাড়ি থেকে গাছটা অন্তত 1 কিলোমিটার দূরে। একদিন ভোরবেলা মা বলল, আমি ঘুমের মধ্যে দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে কাঁদছিলাম আর কিছু একটা বলছিলাম, ফিরে যায় না, ফিরে যাই। মা ভয়ে কান্নায় ভেঙে পড়েছিল। পরদিন গ্রামে একটা পুরনো ওঝা এলো, নাম হরিপদ। সবাই বলে সে নাকি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া এক তান্ত্রিকের শিষ্য। সে এসে আমার কপালে গঙ্গা জল ছিটিয়ে বলল, এই ছেলে ওই গাছটার ছায়ায় পা দিয়েছে, গাছটা ওকে চেনে, এখন ওকে ফেরত ডাকছে। ওঝার কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু বাবা মা বিশ্বাস করল না। তারা ভাবলো আমি ভয়ে এইসব শুনে মানসিকভাবে দুর্বল, তাই আমাকে 3 দিনের জন্য মুর্শিদাবাদে মামার বাড়ি পাঠিয়ে দিল। ভাবলো পরিবেশ পাল্টালে ভালো হয়ে যাবে, কিন্তু সেই সিদ্ধান্তটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মামার বাড়ি একেবারে মাঠ ঘেঁষা, পেছনে একটা বাঁশঝাড় আর ছোট পুকুর। প্রথম দিন কিছুই হয়নি, দ্বিতীয় দিনও মোটামুটি ঠিকঠাক, কিন্তু তৃতীয় দিন রাতে যখন ঘরে একা শুয়েছিলাম, তখন হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে বসে আছে। চোখ খুলে দেখি কেউ নেই, কিন্তু হালকা একটা গন্ধ, যেন সেই একই ভিজে মাটির গন্ধ, সেই গাছটার গন্ধ। হঠাৎ জানলার বাইরে
পাতার আওয়াজ, যেন বাতাস বইছে, কিন্তু গাছ নেই। শুধু শব্দ, আর শব্দের মধ্যে কেউ ফিসফিস করছে, তুমি কেন ফিরলে না মিন্ময়? আমি হঠাৎ চিৎকার করে উঠতেই মামা ঘরে ঢুকে এলেন। বাতি জ্বালিয়ে বললেন, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না, শুধুই বললাম, জানলার বাইরে কেউ আছে। মামা জানলায় গিয়ে দেখলেন কেউ নেই, শুধু পুকুরের জলে ঢেউ। পরদিন সকালে পুকুরের ধারে গিয়ে দেখি কাদায় যেন আমার নাম কেউ লিখেছে, তবে একদম অস্পষ্ট, দেখে মনে হচ্ছে যে আমার নামটা লেখা। আমি আতঙ্কে মামার বাড়ি থেকে সেই দিনই চলে এলাম। গ্রামে ফিরে দেখি রাহুল মারা গেছে হঠাৎ করে। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখে এমন এক ভয়ঙ্কর ভাব, যেন শেষ মুহূর্তে ও এমন কিছু দেখেছে যা মানুষকে পাগল করে দিতে পারে। শুভ ও পার্থ গ্রাম ছেড়ে চলে গেছে, কারোর খোঁজ মেলেনি। ও হ্যাঁ, বলে দিই, শুভ পার্থ আমারই বন্ধু, আর রাহুল যে মারা গেছে সেও আমার বন্ধু। তো রাহুলের মৃত্যুর পর গ্রামে লোকজন কালী গাছের চারপাশে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু সেই গাছটা নাকি দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল, অথচ ভেতরে রস ছিল, যেন রক্তের মতো লাল তরল বেরোচ্ছিল। আমি ভেবেছিলাম এবার নিশ্চয়ই সব শেষ হবে, কিন্তু না, আসল অভিশাপ তখনও বাকি ছিল। এক রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ দরজার কপাট ঠক ঠক করে শব্দ করল। আমি ভেবেছিলাম বাতাস, কিন্তু দ্বিতীয়বার শব্দটা হলো আরও জোরে। এবার গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই, কিন্তু মাটিতে শুকনো পাতা পড়ে আছে, আর সেই পাতার ওপর হালকা রক্তের ছোপ। দরজা বন্ধ করতে গিয়েই হঠাৎ দেখলাম দেওয়ালের ছায়ায় একটা অবয়ব নড়ছে। লম্বা চুল, ভিজে শাড়ি, মুখে কোনো চোখ নেই, শুধুই ফাঁকা গর্ত। আমি চিৎকার করে উঠতেই সেই ছায়াটা হঠাৎ ঘুরে এলো আর মিলিয়ে গেল দরজার ফাঁক দিয়ে। আমি দৌড়ে বাবার ঘরে গিয়ে উঠলাম। বাবা তখন ঘুমোচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে সব বললাম। বাবা বলল, তুই স্বপ্ন দেখেছিস। কিন্তু পরদিন সকালে দরজার নিচে শুকনো কাদা জমেছিল, যার ওপর একটা ছোট্ট পায়ের ছাপ, একেবারে বাচ্চার মতন। কিন্তু সেই ছাপের পাশে ছিল পাকা নখের দাগ, যেন কোনো বয়স্ক লোকের হাতে টেনে আনা হয়েছে। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমার ভয় বাড়ছিল। রাতে শুনতাম গাছের পাতা দুলছে, অথচ জানলার পাশে কোনো গাছ নেই। ঘরের ভেতর মাঝে মাঝে একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেত। মা বলতো বাতাসের আওয়াজ, কিন্তু আমি জানতাম সেটা বাতাস নয়, ওটা ও, সেই গাছের ভেতরের আত্মা। সে এখন আমার ঘর পর্যন্ত চলে এসেছে। একদিন হরিপদ ওঝা আবার এলো। সে বলল, গাছটা এখন শুধু তোর নাম ডাকে না, ও তোকে খুঁজছে। ওই আত্মাটার দৃষ্টি পড়েছে তোর ওপরে। আমি বললাম, আমি তো বাঁচতে চাই। ওঝা বলল, তুই যদি না যাস তাহলে ও তোর কাছের কাউকে টেনে নেবে। কথাটা শুনে আমি হেসে ফেলেছিলাম, ভাবছিলাম বাজে কথা। কিন্তু 3 দিন পর মা অসুস্থ হয়ে পড়ল। শরীর ঠান্ডা, চোখের নিচে কালচে দাগ। ডাক্তার কিছু বুঝে উঠতে পারছিল না, শুধুই বলল রক্তে নাকি এক অজানা জীবাণু আছে, কিন্তু কোনো চিকিৎসা কাজে লাগলো না। তখন মনে হলো হয়তো ওঝা ঠিকই বলছিল। এক রাতে মাকে ছেড়ে আর পারলাম না। আমি একা কালীগাছটার নিচে রওনা দিলাম, হাতে টর্চ, গলায় গঙ্গা জল, পকেটে লোহার ছুরি। গাছটার কাছে পৌঁছতেই টের পেলাম চারিদিকের হাওয়াটা একদম অন্যরকম। কোনো বাতাস নেই, তবুও পাতা নড়ছে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। আমি টর্চ জ্বালাতেই গাছের গায়ে ছায়াটা দেখা গেল। একজন মেয়ে, ভিজে শাড়ি, মাথা নিচু, চুল মাটিতে লেগে আছে, হাতের নখগুলো যেন কাঠের মতন শক্ত। আমি বললাম, কে তুমি? ও কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথাটাকে তুলল। মুখ দেখা গেল, চোখ নেই, মুখ ফাঁকা, ঠোঁট নেই, কিন্তু ঠোঁটের জায়গা দিয়ে রক্ত গড়াচ্ছে। আমি পিছিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই এক কণ্ঠে একটা ফিসফিসানি, তুই তো প্রতিজ্ঞা করেছিলি আর ফিরবি না, তবু ফিরলি কেন? আমি থমকে গেলাম, গলা শুকিয়ে গেল। বললাম, তুমি কে? ও বলল, আমি যে মাটির নিচে পুঁতেছিল সে, যার বুকের ওপর দিয়ে তুই হেঁটেছিলিস, আমি সে।
আমি এবার লোহার ছুরিটা তুলে ধরতেই বাতাসটা এমন জোরে বইল যে টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু ওর চোখের জায়গাটাই লালচে হয়ে উঠল, যেন ভেতর থেকে আগুন বেরোচ্ছে। হঠাৎ গাছের ডালগুলো কেঁপে উঠল, চারিদিক থেকে কণ্ঠস্বর, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বলছে মৃন্ময় ফিরে যা। আমি চিৎকার করে গঙ্গাজল ছুড়লাম, সাথে সাথেই একটা বিকট গন্ধ আর তীব্র হাওয়া এসে আমাকে ফেলে দিল মাটিতে। তারপর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমি গাছের নিচে পড়ে আছি, চারপাশে কেউ নেই, শুধু গাছের একপাশে মাটিতে রক্তের দাগ আর একটা লাল ছুরি পড়ে আছে। আমি দৌড়ে গ্রামে ফিরলাম। মা তখন ঘরে বসে আছে। মায়ের চোখের দৃষ্টি ফাঁকা, ডাকলে উত্তর দেয় না, শুধু দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ডাক্তার বলে মানসিক শক, কিন্তু আমি জানি এগুলো সবই আত্মাটার জন্যই। তারপর থেকে এটা আমার জীবনে একটা দুঃস্বপ্ন হয়ে গেছে। প্রতিদিন রাতে ঘরে পাতার আওয়াজ, ঘুমের মধ্যে মায়ের গলায় কেউ বলে মৃন্ময় যাস না। কখনো কখনো জানলার বাইরে দেখি গাছের ছায়া নড়ছে, অথচ আকাশে চাঁদ নেই, বাতাস নেই। আমি এখন গ্রামের এক প্রান্তে একা থাকি। লোকজন বলে আমি পাগল হয়ে গেছি, কিন্তু তারা জানে না আমার সাথে কি হয়েছিল। আর তারপরে আমি ওখানে থাকিনি। গ্রামবাসীরা এখন বলে সেই গাছটা নাকি শুকিয়ে গেছে, আগের মতন আর কিছুই নেই। আমিও অনেক ওঝা ডাক্তার করে ঠিক হয়ে গেছি, কিন্তু সেই ঘটনাটা আমার জীবনে একটা ছাপ ফেলে গেছে, যেই ছাপ হয়তো আমি কোনোদিনও মেটাতে পারবো না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। আমি আশা করব তুমি ঘটনাটা শোনাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট আরও একটি এপিসোড, যেমনটা আমি প্রতিদিনই বলি। আশা করছি তোমাদের ভালোই লেগেছে, কারণ তোমরা তো কমেন্ট করে বলোই যে তোমাদের প্রত্যেকটা ঘটনাই ভালো লাগে। তোমাদেরও যদি কোনো চা পাওয়া থাকে যেমন টাইপের ঘটনা শোনাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি সেই রকম টাইপের কোনো ঘটনা এসে থাকে তাহলে সেটা আমি সবার আগে শোনাবো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সাথী সান্ত্রা, সেকেন্ড কমেন্ট করেছে সোমা রয়, থার্ড কমেন্ট করেছে অধরা। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার, নন্দিনী রয়, এসকে আরাফুল হোসেন, পূর্ণ ঘোষ, সঙ্গীতা মজুমদার, স্বপ্না বাজেল, আদিত্য, মনিকা ত্রিপুরা, রিমি মাইতি, সঞ্জীব ঘোষ, সুদীপ্ত দাস, সুমন্ত দাস, সুস্মিতা চরণ, কার্তিক মণ্ডল, অঞ্জলি মণ্ডল, সাগর সাহা, অনন্যা ভৌমিক, অঙ্কিতা বিশ্বাস, পিন্টু ধারা, মনীষাহা দোয়েল, চুমকি ঘোষ, তনুশ্রী সাহা, শঙ্কর চক্রবর্তী লিখেছে মাঝে 1-2 দিন শুনেছি, কিন্তু আর লাইক কমেন্ট করা হয়ে ওঠেনি, কিছু মনে করো না। ঠিক আছে, কোনো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে বাসুদেব দাস, লিখেছে হ্যালো অমিত, আমি হাওড়া থেকে রাহুল দাস বলছি, আমার নামটা একবার হ্যালো করে বলবেন প্লিজ। হ্যালো রাহুল। তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন, শামিমা রাড়ি, অক্ষয় অধিকারী, পাপাই দাস, দীপিকা দাস, বিশাল ঘোষ। দীপিকা দাস লিখছে দাদা আজ শুনতে পারবো না, কারণ আজ নবদ্বীপে রাস, আর তুমি তো জানো নবদ্বীপে রাস কেমন হয়। একদম কোনো সমস্যা নেই। তারপরে কমেন্ট করেছে মৌসুমী ব্লগস, সৌরভ, প্রতাপ, সুদেশনা কায়াল, দিগন্ত সামন্ত, অমিতা ঠাকুর লিখেছে চলে এসেছি তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনতে, জানি 3টে ঘটনায় দারুণ হবে একদম। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, পীযূষ হালদার, দীপ মণ্ডল, কার্তিক সাহা। তারপরে আরও কমেন্ট করেছে কেএস পাল, সৌরভ দাস, গীতা গোস্বামী, দেবশ্রী কোলে, জবা দেবী, সন্দীপ ফোর, বিবেক বর্মন, সুদীপ পুরকায়স্ত, গণেশ হালদার, সমীর সরকার, মুসলিমা খাতুন, রেখা পাসমান, রোহিত সামন্ত, শান্তনু ভট্টাচার্য, নিবেদিতা হালদার। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, লিখেছে 3টে ঘটনায় একদম জাস্ট ওয়াও, থ্যাংক ইউ ভাই। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, লিখেছে 3টে ঘটনায় খুব ভালো লেগেছে দাদা, আর এইরকম রহস্যময় ঘটনা শুনতে দারুণ লাগে একদম। তারপরে কমেন্ট করেছে সৌরভ, শুভঙ্কর মান্ডি, পাপড়ি দোলা, বিশ্বজিৎ সর্দার, রিকা, সঙ্গীতা মাঝি, কার্তিক মণ্ডল, সমিত ঘোষ লিখেছে এসে গেছি দাদা, হালকা হালকা ঠান্ডা আর সঙ্গে অমিতদার ভয়েস জাস্ট অসাম। টাইটেল আর থাম্বনেল দেখে মনে হচ্ছে আজকে ঘটনাটা জমে যাবে একদম। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, অনলি ফানি বয়েজ লিখেছে দাদা খুব ভালো লেগেছে, আর এইরকমভাবে চালিয়ে যাও, আমরা সবাই পাশে আছি একদম।
তারপরে কমেন্ট করেছে শালিনী মণ্ডল, সেরা সেরা একদম অন্যরকম, আজ মেবি বহু মাস পর কমেন্ট করলাম, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।